ভারতীয় দল এই টি-20 ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত একটা ম্যাচে জিতেছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে, আর অনুশীলন ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে, সে ম্যাচেও জয় পেয়েছে ভারতীয় দল। তবে ভারতের যে দলটা, এই দলটা কি মানে সেমিফাইনালে যাবে এই বছর, সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। ভারতের দলটা কতটা শক্তিশালী, বা আদৌ সেমিফাইনাল বা কাপ কি নিতে পারবে ভারত, সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। ভারতের এর পরের ম্যাচ রয়েছে রবিবার দিনকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, এবং সেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খেলার পরে কানাডার সাথে বোধহয় একটা ম্যাচ, আমেরিকার সাথে ম্যাচ, তারপর কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করলে সুপার এইটে মেইন দলের সাথে ম্যাচ করবে, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এই তিনটে দলের সাথে তারপর জিতলে তারপর কিন্তু সেমিফাইনালে যাবে। সেই জন্য ওই সুপার এইটে আগে ওঠার পর সুপার এইটটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রতিটা ম্যাচ কিন্তু জিততে হবে। এবার যদি কোনো ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারত সমস্যায় পড়বে। তবে ভারতের যা দলটা লাগছে ভালো খেলার কথা, তবে এই পিচগুলো যেরকম আর কি হচ্ছে, মানে স্লো পিচ, তারপরে এবড়ো খেবড়ো, কি মানে এবড়ো খেবড়ো মানে কি, আমি আউটফিল্ডের কথা বলছি, আউটফিল্ডটা মানে কীরকম যেন, মানে অতটা ভালো না, এবং ফিল্ডিংটা দিতে গেলে চোট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া মানে কোনো কোনো বল এত স্লো আসছে, কোনো কোনো বল আবার কিন্তু বেশি কাঁধে, মুখে, মানে গায়ে লাগছে খুব এসে বলগুলো। এবার সেগুলোই খুব সমস্যা হচ্ছে। এবার এরপরও যে কীভাবে খেলবে আমি জানি না। রোহিত শর্মা নিজে বলছিল আমার হালকা চোট রয়েছে, ঋষভ পান্ত বলেছিল হালকা চোট রয়েছে, তারা এমনি উঠে গেছে। মানে ঋষভ পান্ত হালকা চোট নিয়ে খেলছিল, মানে চোট পাওয়ার পরও এবার মুখে, তারপর যদি কাঁধে এসে লাগে, হাতে এসে লাগে জোরে বল, তাহলে তো খেলতে অসুবিধাই হয়। এবার ভারতে যা টিম, আশা করছি ভালো করবে, তবে ওপেন করবে আমার যতদূর মনে হচ্ছে। ওপেন হয়তো করতে পারে ওই যেরকম আগের ম্যাচে করলো বিরাট কোহলি, রোহিত শর্মা, সেরকমই পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করবে। 3-এ ঋষভ পান্তকে নামাবে, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ দুবে। আমার মনে হয় সূর্যকে যদি 5-এ খেলিয়ে যদি 4-এ যদি দুবেকে খেলানো যায়, কিন্তু পরপর সেক্ষেত্রে আবার বাহাতি হয়ে যাবে। বা এরকম যদি ঋষভ পান্ত আউট হয়ে গেল কোনো কারণে, ডানাতি বাহাতি কম্বিনেশনে রাখার জন্য, সেক্ষেত্রে দুবেকে পাঠানো যেতে পারে। যদি ঋষভ পান্ত আসলে আউট হয়ে গেল, বিরাট কোহলি রোহিতের মধ্যে আউট হয়ে গেল, বিরাট কোহলি রোহিতের মধ্যে যে নট আউট থাকবে তার সাথে দুবে ব্যাটিং করলো, তাহলে ভালো হবে। ডানাতি বাহাতি কম্বিনেশন থাকবে, সেটা করা যেতে পারে। দুবে 4 নম্বরে তাও চলবে, 5 নম্বরে দুবে কিন্তু চলবে না, মারতে পারবে না। 5 নম্বর জায়গায় একমাত্র রিঙ্কু সিং দরকার ছিল, কিন্তু সেটা নেয়নি। একমাত্র অলরাউন্ডারের জন্য দুবেকে নিয়েছে, তার দুবে কিন্তু আইপিএলে বলও করেনি, ওটাই হয়ে যাবে সমস্যা। আর আউসদীপ সিং প্রথম দিকে আউট সুইং বল করাচ্ছে, ভালো বল করছে, সুইং করাচ্ছে, ভুবনেশ্বর কুমার যেরকম বল করলো ওরকমই কিন্তু করছে, কিন্তু বল করলে কি হবে, তাকে দিয়ে ডেথ বোলিং যেই করানো হচ্ছে, ডেথ বোলিংয়ে কিন্তু মার খাচ্ছে। আমার যতদূর মনে হয় রোহিত শর্মা কেন ডেথ বোলিংটা করাচ্ছে আমি বুঝতে পারছি না। আউসদীপ সিংকে দিয়ে তুমি প্রথমের দিকে বল করাও, প্রথমের দিকে বল করে 3 ওভার করাও, 6-এর মধ্যে 3 ওভার করো আউসদীপ সিং, 11 থেকে 15-এর মধ্যে দাও আউসদীপ সিংকে, দিয়ে তার কোটা শেষ। আর 16 থেকে 20 ওভারে জসপ্রীত 2 ওভার করলো, আর আর 1 ওভার হার্দিক করলো, 1 ওভার সিরাজ করলো, ওদেরকে দিয়ে করানো গেল। আশদীপ সিং শেষ দিকে এসে মার খায়, আগের থেকে বল করুক, রানটাও কম দেবে, আরও ভালো বোলিং করতে পারবে। টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো বল করে, বাট মানে শেষ দিকে এসে একদম মানে বাজে বল করে দেয় আশদীপ সিং, এটাই হলো আশদীপ সিংয়ের সমস্যা। আর কুলদীপ যাদবকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলানো উচিত ভারতের একাদশে, তাহলে আমার মনে হয় ভালো হবে। কুলদীপ যাদবকে খুবই দরকার, কুলদীপ যাদব দলে থাকলে দলটাও ভালো লাগবে। হ্যাঁ, আর ওইদিকে তো আবার পাকিস্তান হেরে গেছে, তাও আবার সুপার ওভারে গেছিল। আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটা কেউ ভাবতে পেরেছিল ম্যাচটা পুরোপুরি সুপার ওভারে যাবে, কিন্তু সুপার ওভারে ড্রামা শুরু হলো। সুপার ওভারে গিয়ে শেষ পর্যন্ত আমেরিকা কিন্তু জিতে গেল, পাকিস্তান কিন্তু হেরে গেল। আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাও ইম্পর্টেন্ট হতে চলেছে। আর ভারত যেহেতু ওই ম্যাচটা, যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা হারেও ভারত, তাহলেও বাকি ম্যাচগুলো জিতে সুপার এইটের জন্য কোয়ালিফাই করে যাবে। আমেরিকা আর পাকিস্তান যদি আরেকটা হারে, তাহলে প্লে অফে কি মানে সুপার এইটে আর যেতে পারবে না। সুপার এইটেই তো আসল ম্যাচ, সুপার এইটের ম্যাচগুলো দেখেই মজা আসবে। 2-3টে যা ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, ওই মেন সুপার এইটের 3টে ম্যাচ, আর সেমিফাইনাল একটা ম্যাচ, আর ফাইনাল একটা ম্যাচ, এই 5টা ম্যাচ যেতে মেন মজাটা আসবে। আর যেগুলো এখন হচ্ছে এই গ্রুপ লিগের ম্যাচ, এগুলো অতটা দেখে মজা আসবে না। আর এই মাসে জুড়ে চলবে টি-20 ওয়ার্ল্ড কাপ, এরপরে আবার কোনো এরপরে জিম্বাবুয়ে সফর টফর রয়েছে, বাংলাদেশের খেলাও রয়েছে, বাংলাদেশও মনে হয় খেলবে ভারতের সাথে। মানে মেন টুর্নামেন্ট আর কিন্তু নেই। তারপর মহিলা বিশ্বকাপ বোধহয় রয়েছে এই বছরের শেষে, না কবে যেন দেখছিলাম, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ না টি-20 ওয়ার্ল্ড কাপ যেন রয়েছে। আর যারা মানে মহিলা টিম, ওই মহিলা টিমের অবস্থাও ভারতীয় টিমের মতো, মানে ফাইনাল সেমিফাইনালে গিয়ে হারায়। মানে ভারতের স্বভাবই কি জানি, মানে মহিলা হোক পুরুষ হোক, মানে যারই হোক না কেন তাদের হারা লাগবেই সেমিফাইনালে। মানে এইটা যদি হতো যে ভারতীয় দল পাচ্ছে না, কোনো অসুবিধা নেই, মানে
পুরুষদের দল পাচ্ছে না, মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে, তাও ভালো লাগে যে না মহিলা দল অন্তত চ্যাম্পিয়ন হয়েছে, তাও পারে না। মানে এটাই সব থেকে বাজে লাগে, এটাই সব থেকে খারাপ লাগে, কষ্ট লাগে। আর কি বলবো, এই বছর টিমটা ভালো খেলছে, বাট ওই যে হয়তো ওই আসল যে ম্যাচে জেতার দরকার সে ম্যাচে যেই জিততে পারলো না, সেই ম্যাচে যেই মুখ থুবড়ে পড়লো, পড়তেই পারে, হতেই পারে। এবার সেইটা হলে খুবই খারাপ লাগে, কেউ তার ইচ্ছা করে হেরে যায় না। এবার সেই ম্যাচে ভারতের যে কি হয়, তার আগে যারা ব্যাটার ভালো খেলে আসে আসল জায়গায় যেয়ে খেলতে পারে না, আসল সেমিফাইনালে গিয়ে জ্বলে উঠতে পারে না। এই জন্য এমন কাউকে দরকার যে ওই নার্ভ ঠিক ঠিক রাখবে, চাপটা সামলাতে পারবে, সেমিফাইনাল ফাইনাল বলে ভয় পাবে না, একদম চাপের মুহূর্ত ভালো খেলে দিতে পারবে, তারা ওইখানে ভালো খেলতে পারবে। আর যারা চাপটা সামলাতে পারবে না তারাই কিন্তু ভালো খেলতে পারবে না। চাপটা সামলাতে না পারলেই সমস্যা, চাপটা সামলাতে অবশ্যই কিন্তু হবে, চাপটা না সামলাতে পারলে খুব প্রবলেম। আর কুলদীপ যাদবকে খেলানো খুবই দরকার। এবার ও ওয়েদার কন্ডিশনের ওপর ভরসা রেখে হয়তো কোন সময় কুলদীপকে খেলানো হচ্ছে না, ও 3জন পেসার খেলানো হচ্ছে, কিন্তু 3জন পেসার কিন্তু সব ম্যাচে দরকার হবে না। যেখানে স্পিন সহায়ক পিচ সেখানে 3জন স্পিনার খেলে কী হবে, সেখানে 3জন ফাস্ট বোলার খেলে কী হবে, সেখানে কিন্তু 3জন স্পিনার লাগবে, যেটা স্পিন সহায়ক পিচ। মানে অক্সার প্যাটেল, জাদেজা, আর হলো তার সাথে ওই কুলদীপ। আর অনেকে বলছে চাহাল না, জাদেজাকে বাদ দেওয়া উচিত, জাদেজার জায়গায় অন্য একটা প্লেয়ারকে খেলানো উচিত। আর জাদেজার জায়গায় তাকে নেওয়া হয়েছে, মেনে নিচ্ছে সে ব্যাটিং করতে পারে না, কিন্তু সে ফিল্ডিং করে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু বাঁচিয়ে দেবে, মানে রান আউট করে দেবে। এই জন্যই জাদেজাকে মূল নেওয়া হয়েছে। অনেকেই তো এই টিমে অনেকেই তো খেলতে পারে না ঠিকঠাক, তাও টি-20তে এই যে ঋষভ পান্ত তো টি-20তে খেলার মতো অত ভালো না, তাহলে তাকে নেওয়া হয়েছে কেন? সে আইপিএলে ভালো খেলেছে এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে, তার ওই জন্য নেওয়া হয়েছে, অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে কত 68টা বোধহয় ম্যাচ খেলে ফেলেছে ঋষভ পান্ত যখন প্রচুর ম্যাচে ব্যর্থ হয়েছে, প্রচুর ম্যাচে বিরাট কোহলি তাকে টানা খেলিয়ে গেছে। অন্য কোনো প্লেয়ার হলে তাকে বসিয়ে দিত, তাকে পছন্দ করতে বলেই খেলানো। তার মূল কথা সে সুযোগ পেয়েছে টেস্টে ভালো করেছে বলে, মানে ঋষভ পান্ত বুঝেই গেছিলো আমি এক ফর্ম্যাটে ভালো খেলবো, যার কারণে সব ফর্ম্যাটে আমাকে খেলানো হবে। এই যে আমরা যদি উদাহরণ দিই, ঋষভ পান্তের ব্যাপারটা গেল, এই যে সঞ্জু স্যামসন কোনো ফর্ম্যাটেই সেইভাবে খেলতে পারেনি, এই জন্য কিন্তু সুযোগটা কম পেয়েছে। সূর্যকুমার যাদব টি-20তে খেলতে পারেনি, টি-20তে খেলেছে, টি-20তে ভালো খেলার জন্য ওয়ানডেতে খেলতে পারেনি, ওয়ানডেতে জোর করে খেলানো হয়েছিল ওই যে হার্দিক পান্ডার জায়গায়, ওটা একটা বাজে ডিসিশন ছিল, সেই জায়গায় চলেনি। আর ওয়ানডেতে চলে না, সূর্য টি-20র ক্ষেত্রে ঠিক আছে, ওয়ানডে টেস্টের ক্ষেত্রে সূর্যকুমার যাদব চলবে না। এর এক একটা প্লেয়ার থাকে তো এক একটা ফরম্যাটের জন্য। আর এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আর একটা জিনিস করতে হবে ভারতে, সেটা হলো মানে ফিনিশিংটা ঠিকঠাক করতে হবে, ওইটা নিয়ে ভয় লাগছে। সবে তো একটা ম্যাচ হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বা কঠিন দলের বিরুদ্ধে, মানে অস্ট্রেলিয়া, এদের বিরুদ্ধেই দেখা যাবে যে ফিনিশিংয়ে কী সমস্যা হয়। হার্দিক আউট হয়ে গেলে একেবারে গেল। জাদেজার অক্সার কতদূর কি ফিনিশ করতে পারবে আমার মনে হয় না খুব ভালো ফিনিশ করতে পারবে বলে, ওই জায়গায় হয়তো সমস্যাটা হলেও হতে পারে, ওই জায়গায় মুখ থুবড়ে পড়বে, ওই জায়গায় খুবই সমস্যায় পড়বে, খুব 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 প্রবলেমে পড়বে। এবার সেই প্রবলেমটা যদি সামলাতে পারে, হ্যাঁ, মাথা ঠান্ডা করে, তাহলে আলাদা ব্যাপার। আর যদি মাথা ঠান্ডা করে না সামলাতে পারে তাহলে তো গেল, তাহলে তো সমস্যা হবেই। তোমাদের কি মনে হয় ভারত কি এবার সেমিফাইনালে যেতে পারবে বা কেমন খেলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হচ্ছে ভালো খেলা বা খারাপ খেলায় সব কিছুই নির্ভর করবে পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলে সেটার ওপর, বা সুপার 8-এ যেতে পারে নাকি। সুপার 8-এ যাবে, ভারতের যা টিম সুপার 8-এ যাবে, আমেরিকার টিমকেও হারাবে, তবে ফাইনাল ম্যাচে ভালো খেলতে হবে ওই ম্যাচে। আর বিরাট কোহলি যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রান নাও পায়, যদি জেতে ভারত, কোনো অসুবিধা নেই, অন্য প্লেয়াররা রান করুক, সবসময় বিরাট কোহলি রান করবে এমন কোনো কথা নেই। বিরাট কোহলি রান করুক কখন, ফাইনাল ম্যাচে জ্বলে উঠুক, সেটা ভালো লাগবে। একা দায়িত্ব নিয়ে সেই ম্যাচে জেতাক, অন্য ম্যাচে খেলতে পারা লাগবে না, যেমন গৌতম গম্ভীর খেলতে, ওরকম খেলুক। সব থেকে বেশি রান বিরাট কোহলির করতে হবে না, বিরাট কোহলি সেমিফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতে যাক এবং একাই খেলে দিক, তাহলে ভালো লাগবে, না হলে সমস্যা। এই হলো অবস্থা, এখন দেখা যাক কি হয়। ভারত সেমিফাইনালে যেতে পারে নাকি, সেমিফাইনালে যেতে পারলে তো ভালোই লাগবে। এবার যেতে যদি না পারে তাহলে তো অসুবিধা, যেতে পারার কথা। এবার যদি যেতে না পারে সেটা ভারতের সম্পূর্ণ ভারতের ব্যাপার। এবার যদি যেতে না পারে, খারাপ খেলে দিল, তাহলে আলাদা ব্যাপার, মানে সেটা দুর্ঘটনা না হলে হবে না। কেন সুপার 8-এ যাবে, এবার সেমিফাইনালে তো নাও যেতে পারে, যদি আবার ওই ইংল্যান্ড, নিউজিল্যান্ড ওদের সাথে যদি না জিততে পারে। এবার এই স্লো উইকেটে অতটা কিন্তু সহজে মানে কোনো দলে জিততে পারবে না, একটা লড়াই কিন্তু হবে, ভারতও লড়াই করবে। এটা যদি ব্যাটিং সহায়ক পিচ হতো পুরোপুরি, তাহলে
এটা কিন্তু ব্যাটিংয়ের জন্য অতটা উপযুক্ত না। যারা ভালো ব্যাটিং করবে, ঠান্ডা মাথায় ব্যাটিং করবে, এসেই হুটহাট করে ধুমধারাক্কা ইনিংস খেলে দেওয়া সম্ভব না। ওই জন্য শেষ দিকে যারা ফিনিশ করতে আসে এসেই কিন্তু ধুমধারাক্কা ওই যে আইপিএলে যেরকম 10 বলে 25, তারপর 8 বলে 28 এইরকম ইনিংস খেলে দিতে পারছে না। ধুমধারাক্কা ইনিংস সব পিচে খেলা যায় না। কখন খেলা হবে, যেটা পাটা উইকেট সেখানে ওরকম ইনিংস খেলে দিলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই উইকেটে সব উইকেটে খেলা যায় না, এগুলো মানতে হবে। উইকেট অনুযায়ী রানটা হয়, অনেক সময় এমন উইকেট থাকে 130-40-এর উইকেট, সেখানে রান হয় 125-30। আবার কোনো উইকেট থাকে 180-90-এর উইকেট, কিন্তু সেই টিম সেটা তুলতে পারলো না, 160-65 তুললে অনেক সময় রানটা কম তোলার জন্য হেরে যায়। এবার মানে বোলিংটাও ভারতের ভালো করতে হবে। বোলিং সেমিফাইনাল ফাইনালে ভারতের বোলিংও ভালো হয় না, বোলিংটাও ভালো করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। বিরাট ছাড়া আর কেউ টি-20 ওয়ার্ল্ড কাপে সেরকম ব্যাটিংই করতে পারেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তো 50+ রান করেছে রোহিত শর্মা, আর 26 বলে 36 রানও করেছিল ঋষভ পান্ত, কিন্তু বাকি ম্যাচগুলো রান টান করতে হবে। তবে ঋষভ পান্তের একটা ভালো জিনিস লাগছে, সেট হয়ে নিচ্ছে তারপর খেলছে। পাওয়ার প্লেতে রান হচ্ছে না, বাট পরে মেরে পুষিয়ে দিচ্ছে। ঋষভ পান্ত এসেই হুটহাট করে বাজে শট খেলছে না, মানে এসে মেরে খেলার ভঙ্গিমা করছে না। এই পিচে ওইটাই ঠিক আছে, একটু কয়েকটা বল খেলে নিক, স্লো থাকুক, বাট পরে মেরে রান তোলা যাবে। উইকেট হাতে থাকলে কিন্তু পরে রান তোলা যাবে। এবার যদি উইকেট হাতে না থাকে তাহলে কিন্তু সমস্যা আবার, সেটাই এখন দেখতে হবে কি হয়। কলকাতা পাকিস্তানের খারাপ খেলার কারণ মানে তারা মানে কোনো কিছু যেন তাদের ঠিকঠাক হচ্ছে না, এবং তারা যে ভারতকে হারাতে পারবে না এটা একেবারে কিন্তু ভুল। তারা কিন্তু হারিয়েও দিতে পারে যদি তাদের বোলিং কাজ করে। যদি ভারত প্রথমে ব্যাট করে তাহলে কিন্তু ভারতের চাপ আছে যেতে, আর যদি চেস করে ভারত তাহলে হয়তো অসুবিধা খুব একটা হবে না। পরে কিন্তু মানে বল অত সুইং করে না, প্রথম দিকে কিন্তু ব্যাট করতে অসুবিধা হয়। বাবর আজম ম্যাচ হেরে যাওয়ার পর বলছিল ইউএসের বিরুদ্ধে যে আমরা হারলাম আমেরিকার বিরুদ্ধে, ইউএসএ না ইউএই বোধহয়, না ইউএসএ আমেরিকা, হ্যাঁ আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে হারার পর বলেছে যে আমরা মূল হেরেছি, পাওয়ার প্লেতে রান তুলতে পারিনি বলে, আমরা পাওয়ার প্লেতে একেবারে জঘন্য খেলেছি, এর জন্য ম্যাচটা হেরেছি এবং আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। তবে আশা করছি পরের ম্যাচ থেকে আমরা আরও শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করব। আর ফিল্ডিংও পাকিস্তানের ভালো হয়নি, এর জন্য কিন্তু হেরেছে। আর আমেরিকা সত্যি খুব ভালো খেলছে। আমেরিকা কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মানে টি-20 সিরিজে হারালো বাংলাদেশকে পরপর 2 ম্যাচে, তারপর তো 3 নম্বর ম্যাচটা তারা হারলো বাংলাদেশের বিপক্ষে, তারপর আমেরিকা আবার জিতলো ফার্স্ট ম্যাচটা, উগান্ডাকে অল আউট করে দিল, আবার কালকে জিতে গেল। মানে আমেরিকার সব দেশ থেকে নিয়ে আসছে এরা ক্রিকেট খুব একটা ভালো খেলতে পারবে না, বাট দুটো নিউজিল্যান্ডের প্লেয়ার, দুটো সাউথ আফ্রিকার প্লেয়ার, যত সব বাতিল প্লেয়ার যারা সুযোগ পায় না তাদের দেশের হয়ে খেলার, তাদেরকে সুযোগ দিচ্ছে। ভারতীয় প্লেয়ার হারবিজ সিং আর মোনাক প্যাটেল দুইজন রয়েছে। মোনাক প্যাটেলই তো পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছে। মানে মোনাক প্যাটেল বলছিল আমরা যদি 50 থেকে 60 মিনিট ভালো ব্যাটিং করতে পারি বা ভালো খেলতে পারি এই পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে আমরা জিতবো। তাই সত্যি ভালো খেলেছে এবং জিতেছে, সত্যি ওরা চেষ্টা করেছে। আর সুপার ওভারে হারার জন্য 2 পয়েন্ট লস হলো পাকিস্তানের। এবার ভারতের বিরুদ্ধে যদি 2 পয়েন্ট হারে সেক্ষেত্রে আমেরিকা আর ভারত কিন্তু চলে যাবে ওই গ্রুপ থেকে, ওই গ্রুপে যারা রয়েছে আর কি। আমি একটু গ্রুপের ব্যাপারটা বলি, কোন গ্রুপে কে কে রয়েছে সেটা আমি এর আগেও বলেছি, আবার বলছি। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা। আয়ারল্যান্ড কানাডা পারবে না, আমেরিকা যাবে, আমেরিকা, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টির মধ্যে 2টো যাবে। এবার ইন্ডিয়া তো যাবে, ইন্ডিয়া যা ভালো খেলছে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার এই টিমটা তো যাওয়া উচিত। এবার যদি না যেতে পারে তাহলে আমি অবাক হব। আর পাকিস্তান আর আমেরিকা, এদের দুজনের মধ্যে যে কোনো কেউ যাবে। এবার কে যাবে সেটা বলা সম্ভব হচ্ছে না, যে কোনো কেউ যেতে পারে, তো দেখা যাক কি হয়। পাকিস্তানের আজম খান প্লেয়ারটা টি-20 লিগে খুব ভালো খেলেছে, বাট পাকিস্তানের হয়ে সুযোগ পেয়েছে বেশ কয়েকটা ম্যাচে, 14-15টা ম্যাচে হয়ে গেল, একটা ম্যাচও খেলতে পারেনি। তার অ্যাভারেজ মাত্র 8, মানে জঘন্য। স্ট্রাইক রেট 130, মানে 1 বলে 0, না হলে 6 বলে 0, মানে বেশ কয়েকবার তার মধ্যে 0 রান করেছে। এবং 14-13টা ম্যাচেও যখন খেলতে পারেনি, আমার মনে হয় না এই আজম খান আর এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতে পারবে বলে পাকিস্তানের হয়ে। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া উচিত, এই প্লেয়ারটাকে আর চলবে না। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে দেখা হবে, টি-20 ওয়ার্ল্ড কাপে সে যদি পারফরমেন্স না করতে পারে আর কয়েকটা ম্যাচে, তাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হবে। তার কেরিয়ার বলতে গেলে সে ওই টি-20 লিগই খেলবে। আর কেন সুযোগ দেওয়ার তো লিমিট থাকে। আর
মোহাম্মদ হ্যারিস বলে একটা প্লেয়ার ছিল, মোহাম্মদ হ্যারিস, ওই প্লেয়ারটা আগের বার দেখেছিলাম 2022 টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান কোনো প্লেয়ারকে ঠিকঠাকভাবে সুযোগ দেয় না। ভারত যেমন সুযোগ দেয় খেলায়, তারপর কিন্তু প্লেয়াররা ভালো খেলতে পারে, কিন্তু পাকিস্তান সেভাবে সুযোগই দেয় না। শুধু দেখলাম আজম খানকেই সুযোগ দিতে টানা এত ম্যাচে, সাইমাবকেও দিয়েছিল, বাট মোহাম্মদ হ্যারিসকে কী জন্য দেয়নি জানি না। ওই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার ছিল ডানাতি, এই জন্যই বা মানে বেশি প্লেয়ার হয়ে গেলে ভালো প্লেয়ার উঠে আসে না, পাকিস্তানের অবস্থা সেরকম। আর মোহাম্মদ আমির অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এই জন্য তার রিদেমে ফিরতে সময় লাগছে। মোহাম্মদ আমির একজন ভালো প্লেয়ার ছিল, বাট অনেক দিন পর খেলছে, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। আর শাহিন আফ্রিদি তো খেলার মধ্যে ছিল, শাহিন আফ্রিদিও ভালো করতে পারছে না, আমেরিকার বিরুদ্ধে উইকেটও পায়নি, মার খেয়েছে। তারপরে নাসিম শাহ দেখে মনে হচ্ছিল যে ওই ধরে বল ছুটতে পারলে বেঁচে যায়। নাসিম শাহ কিন্তু এরকম খারাপ বল করে না, ভালো বলই করে, ভালো একজন বোলার, বাট কী জানি কীরকম মানে বল ছুটতে কষ্ট হলে যেরকম হয় না, মানে ধরে একটা ছুড়ে দিতে পারলে হলো, মানে সেরম বল করছিল আর কি, ভালো করছিল, ওই জন্যই তো আমেরিকা খেলে দিল। না হলে নাসিম শাহর বল খেলতে পারে নাকি ওরকম পেস বোলিং। আর গতি কমে গেল কী করে কে জানে, নাসিম শাহর গতি মানে যেখানে সে বল করে 150 কিলোমিটারের উপরে 148 49 বল করে, সেখানে সে বল করছিল 135 136, আবার স্লো বল করছিল। ওটা কি পিচ স্লো মানে সুইং পিচ বলে হয়তো স্লো পিচে বল করে উইকেট নেওয়ার চেষ্টা করছিল, সেটাও হয়তো হতে পারে। আর নাসিম শাহ মাঝে চোটের জন্য বোধহয় ছিটকে গিয়েছিল, খেলতে পারেনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা। ওই হ্যারিস রাউফের থেকে অন্তত ভালো নাসিম শাহ। হ্যারিস রাউফ প্রচণ্ড মার খায়, নাসিম শাহ সুইং আছে, খেলতে অসুবিধা এবং বেশ ভালো লাগে, ভালোই বোলার একজন। আর শাহিন আফ্রিদি মানে যখন সুইং থাকে সেরা, সুইং না থাকলে একেবারে চলে না শাহিন আফ্রিদি।